স্বাগত নিউজ 24 রাত 10টা সংবাদে। সঙ্গে আছে আমি তানজিনা অন্ত এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম। শুরুতেই সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে নিউজ 24 এর অভিনন্দন। এবারে বিস্তারিত। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। জয়সূচক গোলটি এসেছে আনাই মগিনীর পা থেকে। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশের শাহেদা আক্তার রিপা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। শিরোপা জয়ের বাঁধ ভাঙা উল্লাস। অনূর্ধ্ব 19 পর্যায়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে সেরা এখন মারিয়া তহুরারা। ভারতকে 1-0 গোলে হারিয়ে পুরো বাংলাদেশকে তারা এনে দেন আনন্দের উপলক্ষ। ম্যাচের শুরুর গল্পটা অবশ্য ভিন্ন। ভারতের রক্ষণে বারবার হানা দিয়েও মেলেনি সাফল্য। ম্যাচের 14 মিনিটে ভারতের বক্সে তহুরার অন টার্গেট শট গোললাইন থেকে প্রতিপক্ষের গোলরক্ষক থামিয়ে দেন। বাংলাদেশের গোলের আবেদন হয় নামঞ্জুর, যদিও তাতে কোনো লাভ হয়নি। ম্যাচের 25 মিনিটে ডান প্রান্ত দিয়ে আনাই মগিনীর শট ভারতের গোলবারে লেগে ফিরলে বড় সুযোগ হাতছাড়া হয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। প্রতিপক্ষের রক্ষণে পরীক্ষা বারবার নিতে সক্ষম হলেও ফলাফল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের 81 মিনিট পর্যন্ত। আনাই মগিনীর নেয়া লম্বা শটে ফ্লাইট মিস করেন ভারত গোলরক্ষক। বল চলে যায় জালে, আর তাতেই উল্লাসে বাংলার ডাগআউট। সেটাই মিলল আনশিকা। শেষে গোলের চেষ্টা করেও ব্যর্থ ভারত। 1-0 ব্যবধানের জয়ে শিরোপা ঘরে তোলার উল্লাসে মাতে বাংলার নারীরা। বাংলাদেশ চ্যাম্পিয়ন। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এবার অন্যান্য সংবাদ। সংবিধানে আইন তৈরির নির্দেশনা থাকলেও বছরের পর বছর তা মানা হচ্ছে না। সেটা হোক নির্বাচন কমিশন গঠন কিংবা উচ্চ আদালতে বিচারক নিয়োগ। এমনকি নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে ন্যায়পাল নিয়োগের আইন থাকলেও তা মানা হয় না। বিশ্লেষকরা বলছেন সদিচ্ছার অভাবেই সংবিধানে নির্দেশনা থাকলেও আইন করছে না সরকার। আইনমন্ত্রী জানান আইনগুলো করতে আরও সময় প্রয়োজন। সজল দাসের রিপোর্ট। টানা তৃতীয়বারের মতো নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন রাষ্ট্রপতি। এবারও আলোচনার শুরুতেই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এর আগের সংলাপগুলোতেও এমনই দাবি করে রাজনৈতিক দলগুলো। শুধু নির্বাচন কমিশন আইন নয়, সংবিধানে উল্লেখ থাকলেও এখনও হয়নি উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন সহ এমন বেশ কয়েকটি আইন। আবার ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন সহ বেশ কয়েকটি আইনের ব্যাপারে উদ্যোগ থাকলেও কয়েক বছরেও সম্ভব হয়নি প্রণয়ন। সংবিধানে উল্লেখ থাকার পরও কেন এই সময়ক্ষেপণ? আমরা কিন্তু অনেকগুলি আইন করেছি এবং যেইগুলিতে আইন করা হয় নাই সেগুলির আইন করার প্রক্রিয়া কয়েকটার মধ্যে চলছে। একটু অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখব যে এই আইনগুলি হয়েছে। তবে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইনটি সহসায় আলোর মুখ দেখতে পারে বলেও জানান আইনমন্ত্রী। এটা নিয়ে কাজ করা হচ্ছে, ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যেই শেষ হবে। যারা ক্ষমতায় থাকেন তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান, আর যারা বিরোধী দলে থাকেন তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চান। আইনের এই শিক্ষক মনে করেন এই সব আইন প্রণয়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ব্যর্থতা কিংবা সরকারে যারা ছিলেন তাদের সম্মিলিত ব্যর্থতা। কারণ আমরা 50 বছরের ইতিহাসে তো রাজনৈতিক দলগুলো নানা বাহাস করতে পারবে, তারা একজন আরেকজনকে দোষারোপ করতে পারবে, কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন তো সেই সময় তারা তো চেষ্টা করেন। রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনতে এই আইনগুলো তৈরি করা খুবই জরুরি বলেও মনে করেন এই আইনবিদ। একাদশ দ্বাদশ সংশোধনী এই দুটো কিন্তু। সজল দাস, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে স্থায়ী আইন করার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। দলটির সভাপতি হাসানুল হক ইনু মনে করেন সংলাপে অংশ না নিয়ে যারা এই প্রক্রিয়াকে প্রহসন বলছেন তারা আসলে আগামী নির্বাচন বানচাল করতে চায়। এর আগে বিকেল 4টার কিছুক্ষণ আগে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সহসভাপতি রেজাউল করিম তানসেন, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সভাপতি মীর হোসাইন আক্তার ও মোশাররফ হোসেন। এর আগে 20 ডিসেম্বর সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির রাষ্ট্রপতির সাথে সংলাপ করে ইসি গঠনের জন্য আইন প্রণয়নের প্রস্তাব দেয় দলটি।
নির্বাচন কমিশন গঠনের জন্য অংশগ্রহণমূলক হবে এবং এটা গ্রহণযোগ্য দক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে মহামান্য রাষ্ট্রপতির সাহায্য হবে। যে বিব্রতকর অবস্থা 5 বছর পর পর হয়, তার থেকে স্থায়ী সমাধান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের 5 জেলায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশ। টাঙ্গাইলের সমাবেশে সরকারকে সংলাপের খেলা বাদ দিয়ে নির্বাচনের আগে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় নির্বাচন হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হবিগঞ্জে সমাবেশ শুরুর আগেই পুলিশ বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে ফখরুল ইসলামের রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে সমাবেশের ডাক দেয় বিএনপি। হবিগঞ্জে বিএনপি কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ। টাঙ্গাইলের সমাবেশে যোগ দেন দলটির মহাসচিব। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে চলমান সংলাপ বন্ধ করার দাবি করেন তিনি। মানবিক কারণে বাধা দেবেন না, তাও তারা শুনছে না। বন্ধুগণ, আইন দেখা আইনমন্ত্রী কালকেও বলেছে যে আইনের বাইরে আমরা যেতে পারবো না। আর তোমরা তো নিজেরাই বেআইনি ভাবে বসে আছো। যে নির্বাচন খেলা করে লাভ হবে না, সংলাপ করে কোনো লাভ হবে না। সমাধান হচ্ছে যে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার দিতে হবে, যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, কেয়ারটেকার সরকার। উত্তরের জেলা বগুড়ায় দেশের মানুষের সঙ্গে আপোষ করে সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশের মালিক জনগণ, দেশের মানুষের সাথে আপোষ করে, দেশের মানুষের কাছে ক্ষমা চাই। দেশের বাইরে চিকিৎসা করতে না পারলে হয় এই বগুড়া থেকে সরকার পতন হয়েছে। দিনাজপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে জেলা থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে পাঠানোর যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে দিনাজপুরের জনগণ সবার সামনে থাকবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে অনুষ্ঠিত সমাবেশে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা প্রতিহতের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর নেত্রীর মুক্তি আটকে রাখতে পারবে না। আমরা এই সরকার যে কোনো নির্বাচনে যাব না, ঘরে বসে থাকবো না। সেই নির্বাচনকে আমরা প্রতিরোধ করব, সেই নির্বাচনকে আমরা প্রতিহত করব। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দিশেহারা নির্বাচন কমিশন। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে তারা। প্রতিদিনই সংঘাত সহিংসতা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। এসব সহিংসতার পেছনে স্থানীয় আধিপত্য, প্রার্থী মনোনয়নে মন্ত্রী এমপিদের পছন্দকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কাজী শাহেদের প্রতিবেদন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা থামছেই না। নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ প্রশাসনের বৈঠকের পরও সহিংসতা প্রাণহানি কমেনি, বরং একের পর এক সহিংসতায় মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে অন্য দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকলেও ভোটের মাঠে কার্যত ক্ষমতাসীনরাই। ভোটে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই, নিজেদের আধিপত্য ধরে রাখতে চলছে এমন সংঘাত। মর্যাদার জায়গাটা সেটাকে নির্ধারণ করছে স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিনিধি হিসাবে, যদি প্রতিষ্ঠিত করতে পারে সেটা দিয়ে। আরেকটা হচ্ছে গভর্নমেন্টের কত কাছাকাছি যাওয়া যায়, অর্থাৎ গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে অংশগ্রহণ যদি করতে পারে, ইন দ্যাট কেস সে গভর্নমেন্টের কাছাকাছি যেতে পারবে। স্থানীয় সরকার, আপনি জানেন যে এখানে একটি ব্যক্তিগত ইমেজ, প্রার্থীর একটা ব্যক্তিগত ইমেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আসলে এটি কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু যত সহিংসতা হচ্ছে। মনোনয়ন নিয়েও এমপি মন্ত্রীদের বলয় কেন্দ্রিক রাজনীতি সংঘাত বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে। অর্থের বিনিময়ে নমিনেশন হয়, সঙ্গত কারণে একটা আদর্শিক জায়গার সাথে একটা বাস্তবিক যে অর্থ লেনদেনের যে জায়গা, সেটার একটা সংঘাত শুরু হয়। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের সময় এমপি এবং স্থানীয় নেতাদের নিজস্ব বলয়কে শক্তিশালী করবার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু যোগ্য এবং নিবেদিত প্রাণ কর্মীরা বা নেতারা মনোনয়ন বঞ্চিত হচ্ছে।
সংঘাতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা বলছে পুলিশ। আর ভোটকে উৎসবের রূপ দিতে সহিংসতা বন্ধের উদ্যোগ নেয়ার দাবি নাগরিক নেতার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি কেউ জল ঘোলা করার চেষ্টা করে বা কোনো রকম কোনো ধরনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে কুষ্টিয়া জেলা পুলিশ সে বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে কখনোই পিছপা হবে না। ভোট যখন হবে এটা উৎসবমুখর পরিবেশে, তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটা ভূমিকা অবশ্যই এখানে প্রয়োজন আছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 26 ডিসেম্বর চতুর্থ ও 5 জানুয়ারি পঞ্চম ধাপের ভোট গ্রহণ করা হবে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। 6 দিনের সরকারি সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার বেলা 12:15টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফরে 23 ডিসেম্বর দুই দেশের মধ্যে 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার এবং বন্দি বিনিময় বিষয়ে 2টি চুক্তি এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান নবায়ন ও দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে 2টি সমঝোতা স্মারক। এছাড়া বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন করা হবে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক বাহন উপহার দেবে। সফর শেষে 27 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। আগামী রোববার থেকে চালু হচ্ছে সবুজ রঙের বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহন। 6টি রুটের মধ্যে আগে থেকেই নির্ধারিত রুট ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। এজন্য বিআরটিসির 30 আর 20টি বাস নেওয়া হয়েছে ট্রান্সিলভা পরিবহন থেকে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলছেন, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরবে গণপরিবহনে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। কাঁচপুর থেকে ঘাটারচরের 21 কিলোমিটার সড়কের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন চলাচল করে শতাধিক বাস। অন্তত 10টি কোম্পানির এসব বাসে ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সড়ক বিশৃঙ্খলা সহ নানা অভিযোগ দীর্ঘদিনের, যা মূলত গোটা রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনের নমুনা মাত্র, যার সমাধানে প্রয়াত মেয়র আনিসুল হকের রূপকল্পের কার্যক্রম সামনে থাকলেও তা থেমেছিল বহুদিন। অবশেষে ঢাকার বর্তমান 2 মেয়র উদ্যোগে বাস রুট পুনর্বিন্যাসের কার্যক্রম চালু হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে ঘাটারচর কাঁচপুর রুটের জন্য প্রস্তুত করা হয়েছে 1 রঙের বাস। তৈরি হয়েছে যাত্রী ছাউনি, বাস বে এবং টার্মিনাল। প্রথমে 50টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুত সংখ্যা বাড়বে 100-তে। নতুন নিয়মে বাসের চালক আর সহযোগী থাকবে নির্ধারিত পোশাক। বেতন হবে মাসিক, প্রতি কিলোমিটার 2 টাকা 20 পয়সা হারে 21 কিলোমিটার সর্বোচ্চ ভাড়া হবে 47 টাকার মতো। এসব নিয়মে সন্তুষ্ট কথা জানিয়েছেন চালকরা। যে সিস্টেমে বলছে ওটা যদি হয় তাহলে সবার জন্য ভালো হবে। প্রতিযোগিতা তো তখন কমে গেল, তখন আমাদের সিস্টেমে চলবে, আমাদের কি জন্য পারাপারি করব। জ্যামের ভিতরে সব আটকে যেতেছে গাড়ি, আমাদের ইনকাম হয় না, আরো ক্ষয়ক্ষতিটা বেশি। তার জন্য মনে করেন এটা হলে ভালো হবে, মাসিক বেতন। ধানমন্ডিতে ফুট ওভার ব্রিজ উদ্বোধন করতে এসে দক্ষিণের মেয়র জানান, বাসগুলো যৌথ মালিকানায় পরিচালিত হবে, সড়কে চলবে না পুরাতন বাস। এই সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটা শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে এবং আমাদের যে সকল অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, আমরা খুব তোড়জোড় করে সেই কাজগুলো সম্পন্ন করছি এবং আশাবাদী যে আগামী 2022 সালের মধ্যেই আমাদের এই পূর্ণ বাস্তবায়নটা হতে ঢাকাবাসী এর সুফল যথাযথভাবে পাবে। এদিকে গণপরিবহনে বিশৃঙ্খলা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে বিআরটিএ দক্ষিণের নগর প্রশাসন। জরিমানা করা হয়েছে অন্তত 30টি যানবাহনকে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সাবেক ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় খালাসপ্রাপ্ত 2 আসামি মোহাম্মদ শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তাদের খালাসের রায় কেন বাতিল হবে না তা জানতে চেয়েছেন আদালত। 2 আসামির খালাসের বিরুদ্ধে দুদক একটি আপিল করে। এই মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছরের দণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত 4। গত 9 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এ মামলার রায় দেন।
করোনা প্রসঙ্গ। করোনায় সারা দেশে 24 ঘন্টায় মারা গেছেন একজন। একদিনে মোট 18,779 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 1.87%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত মোট প্রাণহানি 28,052। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 352 জন, আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 15,81,986 জন। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 281 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,46,352 জন। যদিও দেশে করোনা সংক্রমণের হার 2%-এর নিচে, তবে বিশ্বব্যাপী ওমিক্রনের প্রকোপ চিন্তার কারণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন নিয়ন্ত্রণে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হতে পারে কার্যকরী। এদিকে বুস্টার ডোজ পেতে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই বলে বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিশাদ হাসান। জানাচ্ছেন বিস্তারিত। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসের তুলনায় দ্বিগুণ সংক্রমণ ক্ষমতা দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়েছে 200 জনের বেশি। প্রতিবেশী দেশে ওমিক্রনে আক্রান্তের খবর চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্য। বুধবার ভার্চুয়াল ব্রিফিংয়ে তাই জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সংক্রমণের হারটি সম্প্রতি বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানিয়েছে যে গত শনিবারে যে সপ্তাহটি শেষ হলো সেখানে শনাক্ত যে সমস্ত রোগীরা হয়েছেন তাদের 73% বেশি ওমিক্রন দিয়ে শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশে করোনা টিকার বুস্টার ডোজ হতে পারে এই ভ্যারিয়েন্টটি প্রতিরোধের অন্যতম উপায় বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফাইজারটা দেওয়া হচ্ছে মানে বুস্টার ডোজ হিসেবে, বাকি যে ভ্যাকসিনগুলো আছে অ্যাস্ট্রাজেনেকা, বর্ণনা, সেটার উপর গবেষণা চলছে। আসলে ফাইজারের উপর গবেষণা যেটা আছে অন্যান্য উন্নত বিশ্বে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ হিসেবে, সেটা অনেকটাই কার্যকরী ভূমিকা রাখছে। দেশে বুস্টার ডোজ প্রয়োগের বিষয়ে নতুন করে কিছু জানায়নি স্বাস্থ্যসেবা বিভাগ। তবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বুস্টার ডোজ পেতে প্রয়োজন হবে না নতুন কোনো নিবন্ধনের। ওনারা টিকার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। আমরা শুধুমাত্র যখন তৃতীয় ডোজ টিকা দেওয়ার পরে তথ্যটা দেওয়া যাবে, এরকম যখন সক্ষমতাটা সুরক্ষা হবে, তখনই আমরা SMS পাঠাবো, তার ভিত্তিতে ওনারা এসে টিকা নিয়ে যাবেন। এর মধ্যে বিশ্বের 90টি দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন প্রতি 2 থেকে 3 দিনে দ্বিগুণ হারে ছড়িয়ে পড়ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ওমিক্রনের থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। এর সংক্রমণ বৃদ্ধি ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান সময়কে চরম সংকটপূর্ণ মুহূর্ত বলছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির কোনোভাবে লকডাউন নীতিতে ফেরা উচিত নয় বলে মন্তব্য করছেন মার্কিন বিশেষজ্ঞরা। এদিকে মঙ্গলবার WHOর অনুমোদন পেয়েছে নোভাভ্যাক্সের তৈরি ভ্যাকসিন নোভাক্সোভিড। নিবিড় আমিনের রিপোর্ট। ওমিক্রন সংক্রমণ নিয়ে আবারও আশঙ্কাজনক তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে WHO ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুক বলেন, খুব শিগগিরই আরও অনেক দেশে আধিপত্য বিস্তার করবে এই করোনা ভ্যারিয়েন্ট। রোগীতে ভরে উঠতে পারে ইউরোপের সব হাসপাতাল, হুমকির সম্মুখীন হতে পারে স্বাস্থ্য ব্যবস্থা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলো। ওমিক্রন নিয়ে যেমনটা দেখছি, যদি একটি দেশ নিরাপদ না থাকে তাহলে বিশ্ব নিরাপদ থাকবে না। খুব শিগগিরই আরেকটা ঝড় আসতে দেখছি আমরা। ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বের বর্তমান পরিস্থিতিকে সংকটপূর্ণ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টিকা না দেওয়া ব্যক্তিদের জন্য সংক্রমণটি উদ্বেগজনক বলে জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের আবার লকডাউন নীতিতে ফেরা উচিত নয় বলে মন্তব্য করেছেন জনস হপকিন্সের বিশেষজ্ঞ আমেশ আদালজা। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পেলেও বড়দিনের আগে নতুন করোনা বিধিনিষেধ জারি করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল মঙ্গলবার জানিয়েছেন, ফ্রান্সে প্রতি 5 জন নতুন করোনা রোগীর মধ্যে 1 জন আক্রান্ত হচ্ছে ওমিক্রনে। এদিকে মঙ্গলবার করোনার 10ম ভ্যাকসিন হিসেবে নোভাভ্যাক্সের তৈরি নোভ্যাক্সোভিডের অনুমোদন দিয়েছে WHO। এর আগে টিকাটির অনুমোদন দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। নিবিড় আমিন, নিউজ 24। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-19 টিকার 4র্থ ডোজ প্রয়োগের
পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ইসরায়েল। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের ঢেউয়ের আশঙ্কায় এমন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। বিবিসির প্রতিবেদনে কথা জানানো হয়। ইসরায়েলের ষাটোর্ধ্ব এবং স্বাস্থ্য খাতের লোকজনকে চতুর্থ ডোজ বুস্টার টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ পরামর্শকে স্বাগত জানিয়ে কর্মকর্তাদের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন। ইসরায়েলে মঙ্গলবার প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর মৃত্যুর খবরের পরই দেশটির প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। ইসরায়েলে কোভিড আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৪০ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ৯৩ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলের ৬৩% মানুষ এ পর্যন্ত ২ ডোজ টিকা নিয়েছেন, আর তৃতীয় ডোজ নিয়েছেন ৪৫% মানুষ। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আওয়ামী লীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি যথাযথভাবে সম্পন্ন করতে নানা দিক নির্দেশনা দেওয়া হয় সভায়। এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত নেন জাতীয় বাস্তবায়ন কমিটি। শুধু আইন দিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা। বুধবার সকালে রাজধানীর গুলশানে একটি পার্কে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বিরোধী এক অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সরকার সব সময় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সামাজিক বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সহ বেশ কিছু উদ্যোগ তুলে ধরে নানা আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে নারীর সুরক্ষায় বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। নারী পুরুষের সমতায়নে সিটি কর্পোরেশনের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ঢাকা উত্তরের নগরপিতা। এই ঢাকাটা সবার। আজকে আমাদের এখানে একজন বোনের যে অধিকার, একজন ট্রান্সজেন্ডারের যে অধিকার, একজন অ্যাসিড ভিকটিম তারও যে অধিকার, সকলের অধিকার। যে বস্তিতে থাকেন বস্তিবাসী তারও কিন্তু একটি ভোট, আর যার গাড়ি আছে BMW বা যে কোনো গাড়ি থাকুক না কেন তারও কিন্তু একটি ভোট। সুতরাং অধিকারের দিক দিয়ে কিন্তু কাউকে খর্ব করা যাবে না। এ সময় আইনমন্ত্রী বলেন, নারীদের সুরক্ষা দিতে বিভিন্ন আইনের প্রয়োগ করা হচ্ছে। আমরা চাই যে সমাজে নারীরা অধিকার নিয়ে বেঁচে থাকুক। নারীদের যেই অধিকার সেটা পুরুষদের অধিকার সমান এবং তার মধ্যে কোনো ভেদাভেদ নাই। শুধু যে আইন প্রয়োগ করেই এই সমতা আনা যাবে তা নয়, এই সহিংসতা বন্ধ করা যাবে তা কিন্তু নয়। হ্যাঁ, আইন থাকবে, কিন্তু তার পাশাপাশি সামাজিক সচেতনতা না থাকলে পরে কিন্তু আমরা এই আইন বা এই সমতা আনতে পারব না। অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় কয়েকজন মুক্তিযোদ্ধাকে। এছাড়া তৃতীয় লিঙ্গের দুজন সহ প্রতিবন্ধী ও অ্যাসিড নিক্ষেপের শিকার কয়েকজনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। হেফাজতের শীর্ষ নেতাদের আর্থিক উৎস সম্পর্কে 17 প্রতিষ্ঠানের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সংবাদ সম্মেলনে দুদক সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্য জানান। বলেন, হেফাজতের সাবেক নেতা মামুনুল হক সহ কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, BFIU, বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে বিভিন্ন সংস্থার কাছে। অভিযোগে 19টি মাদ্রাসা সহ তাদের জমির তথ্যাদি সরবরাহের জন্য চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে মামুনুল হক সহ মাহফুজুল হক, আতাউল্লাহ আমিনী, জালাল উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মহসিন ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানান সংস্থাটির সচিব। বহিষ্কৃত মেজর জিয়াকে খুঁজতে দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে র্যাব।
দেশের বাইরে অবস্থান শনাক্ত হলে কূটনৈতিক সহায়তায় তাকে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছে সরকারের এই এলিট ফোর্স। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান র্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বলেন, কিশোরগঞ্জ সদরের ব্যবসায়ী রমিজউদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন তারা। এ ঘটনায় লক্ষ্মীপুরের রামগতি থেকে গ্রেফতার করা হয়েছে খুনি জাকির হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে বলেও জানায় র্যাব। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। বাগেরহাটে 2000 শীতার্থের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বুধবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে দরিদ্র শীতার্থের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। শেখ আহসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা মহামারী কিংবা হাড় কাঁপানো শীত সবসময় দরিদ্র জনগোষ্ঠীর সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ শুভ সংঘ। বুধবার সকালে এসব কম্বল বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার KM আরিফুল হক। শীতের শুরুতেই কম্বল পেয়ে খুশি জেলার হতদরিদ্র মানুষ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদরের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাগেরহাট শুভ সংঘের সভাপতি ও সরকারি PC কলেজের উপাধ্যক্ষ শেখ মোস্তাহিদুল আলম রবি সহ অনেকে। শীতে আমার খুব কষ্ট হইছিল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এই কম্বল বিতরণ করছে। আল্লাহ তারে দীর্ঘায়ু ব্যবসা বাণিজ্যে উন্নতি করুক। বাগেরহাটের 2000 শীতার্ত মানুষকে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান প্রশাসনের কর্মকর্তারা। সরকারের পক্ষে একার পক্ষে এত শীতার্ত মানুষকে একসাথে এই শীত বস্ত্র বা আওতায় বা মানবিক সহায়তার আওতায় আনা কষ্টকর। এরকম একটি মানবিক উদ্যোগ নেওয়ার জন্য কালের কণ্ঠ শুভ সংঘ এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ। আপনাদের যে চাহিদা সেই অনুযায়ী আমরা সামান্য কিছু আমরা দিতে পারলাম, এজন্য আমরা গর্বিত। কেউ একজন ডোনেট করছেন, বাকিরা সহযোগিতা করছেন। সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে কোনো সংকটে দেশবাসীর পাশে থেকে হতদরিদ্রের সহায়তা অব্যাহত রাখবে বসুন্ধরা গ্রুপ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি অবলম্বনে নির্মিত ডকু ফিল্মের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, কবি কাজী নজরুল ইসলামের নাতৃ খিলখিল কাজী, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, বাঁশরীর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান সহ আরও অনেকে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্লকচেইন অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাপ্লিকেশন ইন স্মার্ট পাওয়ার সিস্টেম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্মার্ট পাওয়ার সিস্টেম ল্যাবের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ও সচিব সত্যজিৎ কর্মকার সহ আরও অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার পৌরসভা নির্বাচনে এক লাফে 72% ভোট পেয়ে জয়ী তৃণমূল 8 মাসের ব্যবধানে ভোটের হাই জাম্প ভাবিয়ে তুলেছে ক্ষমতাসীন গেরুয়া শিবিরকে। আর এই পৌর ভোটের ফলাফল দেখিয়ে দিল বিজেপির স্বপ্নের ইমারত ভেঙে পড়ার ছবি।
2021 সালে এসে ফের 3 আসনে বিজেপি। রাত 10টার সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবার খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী আহসান হাবিবের কাছে। অন্তু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব ক্লেমন খেলার সংবাদ। ব্যক্তিগত কারণেই বিসিবির ক্রিকেট অপারেশনস এর পদ ছাড়তে চান আকরাম খান, তবে বোর্ডের অন্য কোনো দায়িত্ব দিলে তিনি সেটি গ্রহণ করবেন, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিকভাবে এখনও এই পদে বহাল আছেন সাবেক এই টাইগার ক্যাপ্টেন। তারপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে 24 ডিসেম্বরের বোর্ড সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। নতুন মেয়াদে বোর্ডে কমিটিগুলোতে আসবে পরিবর্তন, সেক্ষেত্রে আকরাম খান সহ বোর্ডের আরও বেশ কয়েকজন অভিজ্ঞ পরিচালককে দেখা যেতে পারে নতুন দায়িত্বে। নতুনরাও পাবেন গুরুত্বপূর্ণ পদ। যেহেতু সে 8 বছর ধরে ছিল এবং এটাতে প্রচুর কাজ এই অপারেশনসে, সে অন্য কোনোটা দিলে ও মনে করে যে এটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। 24 তারিখে আমরা কমিটি নিয়ে বসবো, কমিটি করব, একটা কমিটির ঘোষণা করব, অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে দিবে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় দিনের অনুশীলনে ফিল্ডিং ও নেট অনুশীলনের পাশাপাশি পেসারদের নিয়ে স্পট বোলিং সেশন করিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো। দ্বিতীয় দিনের অনুশীলনে দলের ক্রিকেটাররা ছিলেন বেশ চাঙ্গা। 2 ঘন্টার নেট সেশনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক মমিনুলরা। 1 জানুয়ারি মাউন্ট মোঙ্গানিয়ে প্রথম টেস্টকে সামনে রেখে পুরোপুরি মাঠের অনুশীলনে মনোযোগী এখন টিম টাইগার। এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়া। ফাইনালে পেনাল্টি শুট আউটে জাপানকে 4-2 গোলে হারিয়েছে তারা। ম্যাচের প্রথম কোয়ার্টারে 8ম মিনিটেই জিওং এর ফিল্ড গোলে এগিয়ে যায় কোরিয়া। 24 মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাগাও শিওর গোলে সমতায় ফেরে জাপান। 29 মিনিটে রাওমার ফিল্ড গোলে 2-1 ব্যবধানে লিড নেয় তারা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ইয়োশিকার গোলে 3-1 ব্যবধানে লিড জাপানের। ম্যাচের বয়স তখন 38। চতুর্থ কোয়ার্টারে জ্যাং জং হুয়ান 55 ও 60 মিনিটে 2টি গোল করলে নির্ধারিত সময় 3-3 গোলের সমতায় শেষ হয়। তবে পেনাল্টি শুট আউটে পেরে ওঠেনি জাপান। 4-2 ব্যবধানে জয় নিয়ে শিরোপা জেতে দক্ষিণ কোরিয়া। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে 4-3 গোলে হারিয়েছে ভারত। আর এই ছিল খেলার সংবাদ। চলে যাচ্ছি মূল স্টুডিওতে, সেখানে রয়েছে সহকর্মী অন্ত। ধন্যবাদ হাসান, এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।